নমস্কার, জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2023 co-presented by Kuchina's antioxidant water healthifier, co-powered by Dear Lotteries, স্পেশাল পার্টনার ডিশ টিভি। আমি আত্রে এই মুহূর্তেই আলোচনা পর্বে আছি আপনাদের সঙ্গে। তো আমাদের এই সেশন আলোচনা পর্বের একেবারে প্রথম অংশে আমরা যে টপিকটা সামনে এনেছি, স্বাস্থ্য ব্যবস্থা এবং আন্তরিক যত্নের মাধ্যমে রোগীর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এবং সার্বিক রোগী পরিষেবার উন্নতি, এবং যাদের সঙ্গে আলোচনা করব এই বিষয় নিয়ে, যা আরও জানবো যাদের মাধ্যমে, আমাদের সঙ্গে আছেন চারজন। সুপ্রিয় চক্রবর্তী, গ্রুপ সিইও, বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড, স্বাগত আপনাকে। সুব্রত রয়, ইউনিট হেড, সিকে বিড়লা হসপিটালস সিএমআরআই। সন্ধ্যা কৌশিক, চিফ বিজনেস সার্ভিসেস, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, আপনাকেও স্বাগত। এবং আছেন আমাদের সঙ্গে ডক্টর সুনীপ ব্যানার্জি, ডিরেক্টর, কলকাতা হার্ট লাং সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড। এই বিশিষ্ট চারজনের কাছ থেকে আমরা শুনবো এই বিষয় নিয়ে। আচ্ছা, প্রথম যে প্রশ্ন উঠে আসে, সুপ্রিয় চক্রবর্তী, আপনার কাছে যেটা জানতে চাইব, হাসপাতালের পরিষেবার স্ট্যান্ডার্ডাইজেশন বা একটা মান নির্ধারণের জন্য কতটা প্রয়োজনীয় বলে আপনারা মনে করেন, এটা একটু জানতে চাইবো আপনার কাছে। দেখুন, মান নির্ধারণ তো একরকমভাবে হয় না, মান নির্ধারণ দু তিন রকমভাবে হয়ে থাকে। মান নির্ধারণ মানে হচ্ছে যদি কোনো পেশেন্ট যায় সে কীরকম পরিষেবা পাচ্ছে, নার্সিং পরিষেবা, প্যারামেডিক্যাল পরিষেবা। কোনো পেশেন্ট যদি হসপিটালে যায়, হসপিটাল কতটা তৎপর, কতটা ঐকান্তিকভাবে চেষ্টা করছে পেশেন্টকে মানসিক এবং শারীরিকভাবে ঠিক করার জন্য। প্লাস তার সঙ্গে থাকছে হচ্ছে ডক্টররা কতটা প্রম্পটভাবে কাজ করছে, সঙ্গে সঙ্গে এগিয়ে আসছেন, যখন যেটা করার দরকার সেটা করছে নাকি। এবং তার সঙ্গে যেটা থেকে থাকে সর্বোপরি সেটা হচ্ছে আধুনিক পরিষেবা, মানে অত্যাধুনিক পরিকাঠামো। এই পরিকাঠামো যত ভালো হবে এবং তার সঙ্গে যদি আমাদের যারা স্টাফ, যারা নার্সিং, যারা প্যারামেডিক্যাল, যারা ডক্টর, তারা যদি সেই ঐকান্তিক প্রচেষ্টা বা তাদের যে মানসিক চেষ্টা যদি থাকে, যেটা অনেক সময় হয়তো মনে হয় যে কোনো এক সময় হয়তো একই কাজ বারবার করতে করতে হয়তো ডাক্তাররা মনে করছে যে একই পেশেন্ট এসছে, সেটা ঠিক আছে, এটাও তো আমরা সেই রকমভাবে ম্যানেজ করব। কিন্তু বা কোনো সময় দেখা যাচ্ছে যে হয়তো নার্সরা হয়তো একই ধরনের পেশেন্ট ট্রিট করছে, তাদের মধ্যেও একটা মনে হচ্ছে সে এসছে পেশেন্ট, ঠিক আছে, কিন্তু প্রতিটা পেশেন্টকেই যে নূতনভাবে দেখা, প্রতিটা পেশেন্টকেই নূতনভাবে মনে করা এবং তাদের পরিবারের লোকের সঙ্গে ঐতান্তিকভাবে মিশে, কারণ যার বাড়িতে সেই ক্রিটিক্যালিটি বা কোনো কিছু হয়, যার পেশেন্টকে হসপিটালে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে হসপিটালের যারা স্টাফ, যারা ব্যাক অফিসে বসে আছে, যারা বিলিং সেক্টরে আছে, যারা ফ্রন্ট অফিসে বসে আছে, যারা ওপিডিতে বসে আছে, তাদেরও যেমন বিশেষভাবে দরকার, তারা যেমন কমিউনিকেশানস, তাদের মধ্যে যে মানবিকতা সেটা থাকা দরকার। তার সঙ্গে ডক্টর এবং নার্সিং এবং আমাদের যে আধুনিক পরিষেবার যে মিলবন্ধন সেটা থাকা খুব দরকার, যার ফলে কিন্তু পরিষেবাটা ঐকান্তিক এবং মানসিক এবং শারীরিকভাবে অনেকটা বেটার করে তোলে পেশেন্ট এবং বাড়ির লোককে। আচ্ছা, সোমব্রত রয়, আপনার কাছে এটাই জানা যে রোগীর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, তার সার্বিক রোগী পরিষেবা সুনিশ্চিত করতে আপনারা কতটা প্রযুক্তির ব্যবহার করেন? ধন্যবাদ, খুবই পার্টিনেন্ট কোশ্চেন। যখন কেউ একজন রোগী হসপিটালে আসেন আর হসপিটাল থেকে ফেরত যান, হসপিটালে আসেন আর হসপিটাল থেকে মেবি ডিসচার্জ হয়ে মেবি ওপিডিতে দেখিয়ে যান, তো প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করি যে তাকে যতটা কমফর্ট ফ্যাক্টর বা স্যাটিসফ্যাকশন দেওয়া যায়। তো রোগী দুভাবে হসপিটালে আসতে পারেন, একটা হচ্ছে হয়তো বহির্বিভাগে দেখাবেন আউটপেশেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে। তো আউটপেশেন্ট ডিপার্টমেন্টে আমরা চেষ্টা করি যে অ্যাপয়েন্টমেন্ট তো দুভাবে হয়, তো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড আ পেমেন্ট গেটওয়ে, সো দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট ইজ অলরেডি দেয়ার, অ্যান্ড যখন তারা আসছেন তাদের মিনিমাম টাইমে তাদের ডক্টর দেখিয়ে তাদের যাতে করতে পারে। যখন তারা ডক্টরের কাছে যান তখন আমরা এখন শুরু করেছি ই প্রেসক্রিপশন, যাতে প্রেসক্রিপশন লেজিবল হয়। অনেক সময় বুঝতে পারে না লোকে, অ্যান্ড ইট ইজ সেফ ফর দ্য ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল। তো পেশেন্টও বুঝতে পারবে, ডক্টরও জানে কি হলো, অ্যান্ড ইট ইজ বিন স্টোর্ড, ডেটা ইজ অলসো বিন স্টোর্ড। এটা তো গেল বহির্বিভাগ বা ওপিডির ক্ষেত্রে। যদি ইনপেশেন্টের কথা ধরা যায়, তাহলে ইনপেশেন্টে আমরা যেমন
ইএমআর স্টার্ট করেছি, তো মেডিকেল ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড। সো মেডিকেল রেকর্ডটা হচ্ছে যে আমাদের ডেটাস আর বিন স্টোর্ড, সো এনি টাইম যে বারবার ভর্তি হচ্ছে তার ক্ষেত্রে আমরা ডেটা রিট্রিভ করতে পারি। ডক্টর অলসো দে নো দ্য টিম অফ ডক্টরস যে কী ট্রিটমেন্ট আগে দেওয়া হয়েছিল, এখন প্ল্যান অফ ট্রিটমেন্ট কী করা হবে। আমরা হসপিটালে রিসেন্টলি শুরু করেছি রিমোট মনিটরিং অফ দ্য পেশেন্ট। লাইক ক্রিটিক্যাল কেয়ারে তো ইট ইজ 1:1 পেশেন্টের সঙ্গে নার্স ডক্টর সবাই আছে, কিন্তু যারা রুম বা ওয়ার্ডে থাকেন তাদের জন্যে আমরা নার্সিং স্টেশনে যারা অ্যালার্ট, যে বেসিক অ্যালার্ট যেগুলো হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশনস, এই যে অ্যালার্টগুলো সেগুলো যাতে আসতে পারে থ্রু ওয়াইফাই ব্লুটুথ, দ্যাট ইজ অলসো বিন স্টার্টেড। এটা তো গেল এটা। আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল আউটকাম দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা অলরেডি আপনারা হয়তো একটু আগে দেখে থাকবেন ভিডিওতে, যে অর্থোপেডিকের ক্ষেত্রে রোবট এনেছি, যাতে ম্যানুয়াল ইন্টারভেনশন বা ম্যানুয়াল এরার, দো আর রোবট ইজ অপারেটেড বাই অ্যান হিউম্যান বিইং, বাট ওটা যত মিনিমাইজ করা যায়। আমাদের যে রেসপিরেটরি ডিপার্টমেন্ট আছে বেসিক্যালি ইন্টারভেনশন পালমোলজির ক্ষেত্রে সিপেট, ইবাস, ব্রঙ্ক, সেগুলো দিয়ে চেষ্টা করি টেকনোলজিকে আরও কত এটাকে আরও সূক্ষ্মতে যে ওষুধগুলো বা যে ইয়েগুলো হয় সেটাকে কি করে আমরা তাড়াতাড়ি রোগীকে সরিয়ে তুলতে পারি, যাতে রোগীর হসপিটাল স্টেটা মিনিমাইজড করা যায়, সেটা একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে আমরা নিয়ে আসতে চলেছি রোবট। সেই রোবটের মাধ্যমে আমাদের গাইনি, ইউরো, ইএনটি, ইভেন ফিউ আদার ডিপার্টমেন্ট, সেটা যাতে আরও জটিলতম ট্রিটমেন্টগুলো তাড়াতাড়ি সুবিধা মতো করা যায়। তো আর হসপিটালটাকে পুরো ডিজিটাইজড করা হয়েছে। উই হ্যাভ আ রোবাস্ট HIS উইথ দ্য কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, পেশেন্ট রিলেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এভরিওয়্যার, সো দ্যাট এভরিথিং ইজ ডিজিটাইজড। তো সেই সন্ধ্যা কৌশিক, আমরা তার কাছে যে প্রশ্নটা রাখছি, how can healthcare providers enhance their communication strategies to ensure a more patient-centered approach, considering the diverse needs and preferences of patients in today's healthcare landscape? Just to add what Dr. Subrata Rai said, that a lot of hospitals have Shombrata Rai. Dr. Roy. So, जैसे आप, as you mentioned, a lot of hospitals have started the process of doing a patient-centric approach. But प्रॉब्लम कहाँ पे आता है कि जो मेरा पेशेंट है उसको वो चीज़ें समझ में आती हैं या नहीं आती हैं। तो एज ए हॉस्पिटल मेरा रिस्पॉन्सिबिलिटी दो तरह से हो जाता है। पहली रिस्पॉन्सिबिलिटी एज डॉक्टर रॉय सेड कि हमें पेशेंट को ऑनलाइन अपॉइंटमेंट की इंफॉर्मेशन, टेस्ट रिजल्ट्स, वो सब भेजने हैं। बट पैरेलली मुझे पेशेंट को भी सिखाना है कि उसको कैसे इंटरप्रेट करते हैं। सो वो एक बहुत इम्पॉर्टेंट स्टेप है। उसमें कुछ हमारे हॉस्पिटल में भी प्रयास शुरू हुआ है, बट इसको और एक्सप्लेन करने के लिए आई गेस सबसे अच्छा एग्जाम्पल है जब हम एयरपोर्ट पर जाते हैं, हमारा वेब चेक इन जब वो शुरू हुआ था, एवरी एयरलाइंस ने इंश्योर किया कि आप एयरपोर्ट पे जाके उसको यूज़ करो। आफ्टर अ सर्टन टाइम वो प्रोसेस ख़त्म हो गया, लेकिन हमें अब उसको इस्तेमाल करना आ गया। यही अप्रोच मुझे अपने पेशेंट सेंट्रिक कम्युनिकेशन में लाना है कि मैं क्या भेज रही हूँ वो भी मेरे पेशेंट को समझ में आना चाहिए, उसको इस्तेमाल करना आना चाहिए, ताकि वो एक आई वुड से एक डिसीजन, इन्फॉर्म डिसीजन ले सके। सो वन पार्ट इज दैट, एंड सेकेंड पार्ट इज दैट वी शुड ऑल्सो एज ए हेल्थ केयर प्रोवाइडर, मेरा ये रिस्पॉन्सिबिलिटी होती है कि मैं उसको कितने अच्छे से उसका ट्रीटमेंट एक्सप्लेन करती हूँ। तो राइट, डॉक्टर्स आर डूइंग द गुड जॉब, बट हमारे जो डाउन द लाइन हेल्थ केयर प्रोवाइडर्स हैं और जो सपोर्ट स्टाफ है उनको भी हमें ये एम्पैथेटिकल ट्रेनिंग देना होगा कि वो साथ साथ पेशेंट्स के साथ ये ट्रेनिंग भी, ये एक्सपिरियंस भी इम्पार्ट करें। নেক্সট আমি একটু ডক্টর সুনীপ ব্যানার্জির কাছে যে প্রশ্নটা রাখবো, সার্বিক রোগী পরিষেবার উন্নতির পেছনে এভিডেন্স বেসড মেডিসিন বা গুণমানের প্রমাণ হওয়া ওষুধের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? না, এখানে দুটো জিনিস আলাদা একটু আছে। এভিডেন্স বেস মেডিসিনটা একটা আলাদা ব্যাপার, আর গুণমানটা পরের ব্যাপার। দুটোকে একসঙ্গে করা যাবে না, কেননা যেমন আমরা ছোট করে আমরা একটু যদি আনসার নিই। আমরা হার্টলাং সেন্টারে যে রুগী পাই, একটা গ্রুপ অফ পেশেন্ট আছে যাদের ক্রনিক হাঁপানি আছে, সেক্ষেত্রে যাদের খুব তারা বাড়াবাড়ি হচ্ছে এরকম ওয়েদারে যেমন হয়, তার একটা নির্দিষ্ট চিকিৎসা আছে। সেই
এটাকে বলে গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল থেরাপি, সেটা চেঞ্জ হতে থাকে। আচ্ছা, মনে করুন আজ থেকে 2 বছর আগে যে চিকিৎসাটা আমরা করতাম এখন সেটা করব না। তো সেটার জন্যে আমার যিনি ডাক্তার ফুসফুসের বিশেষজ্ঞ যিনি আছেন তিনি ওটাকে ওইভাবে ম্যানেজ করেন, অ্যাকিউট স্টেজে একরকম এবং ক্রনিক স্টেজে একরকম। হার্টের ক্ষেত্রেও বেসিক্যালি আমরা 3টে জায়গা পাই। একটা ব্লাড প্রেশার সংক্রান্ত ব্যাপার, সেখানেও আচ্ছা। আমাদের একটা এভিডেন্স বেস মেডিসিন আছে যেইগুলো দিলে আমরা ভালো থাকি। আর একটা হার্ট ফেলিওর এবং আর একটা হচ্ছে হার্ট অ্যাটাক। তো এইগুলো সবকটাই অ্যাকিউট স্টেজ আর ক্রনিক স্টেজের ট্রিটমেন্ট আলাদা আলাদা আছে, এগুলো পরিবর্তন হতে থাকে। এখন মুশকিল হচ্ছে যে আমরা যখন গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল থেরাপি বলছি বা এভিডেন্স বেস থেরাপি বলছি, এগুলো যখন দিতে যাই সবার পক্ষে এটা সম্ভব হয় না নেয়া, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এগুলো আমাদের সিস্টেমে বা সায়েন্সে আসে এইভাবে যে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে অনেক স্টাডি করে, কিন্তু রিয়েল লাইফে তো সেটা হয় না। আপনার পরের প্রশ্নের উত্তরে গুণগত মানের কথা বলতে হয় যে কিছু ওষুধ যখন আবিষ্কৃত হয়, যারা বেসিক সায়েন্টিস্ট তারা আবিষ্কার করেন এবং সেখানে ওইগুলো নিয়েই ট্রায়াল হয়। আচ্ছা, সেগুলোর দামটা একটু বেশি থাকে, তাদের পেটেন্ট পিরিয়ড থাকে, পেটেন্ট অফ হয়ে যাওয়ার পরে তখন সস্তা হয়ে যায়। এখন এটা খুব বিতর্কিত প্রশ্ন যে আমরা অরিজিনাল মেডিসিন লিখবো না নন পেটেন্টেড যেগুলো নতুন ওষুধ বেরিয়েছে যেগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি সেগুলো নেব, কোনটা এটা বেশ ভালো বা কোনটা গুরুত্বপূর্ণ খারাপ ভূমিকা যে আছে এটা আপনারা মানে আছে, সবকটারই ভূমিকা আছে। এবং সেক্ষেত্রে যেটা দরকার আছে সেটা হচ্ছে রুগীকে আমাদেরকে জানাতে হবে তার পক্ষে কোনটা অ্যাফোর্ডেবল। সুপ্রিয় চক্রবর্তী, আপনার কাছে যেটা দ্বিতীয় প্রশ্ন, রোগীর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের উন্নতির জন্য এবং গোটা চিকিৎসা প্রক্রিয়ায় রোগীর মতামত আর তার পছন্দকে গুরুত্ব দেওয়াটা কতটা প্রয়োজন? খুব শর্টলি। পছন্দ তো খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা থাকে যখন পেশেন্ট ঢোকেন, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট যাই অসুস্থ হোক তার সঙ্গে কীরকম বিহেভিয়ার করা হচ্ছে বা কীরকমভাবে ডাক্তার তাকে অ্যাপ্রোচ করছে, কিভাবে তাকে হয়তো একটু গায়ে হাত বুলিয়ে বললো যে না না তোমার কিছুই হয়নি, তো কোনো ব্যাপার না আমি দেখবো, কোনো চিন্তা নেই, মানে এই সাহসটা জোগানোর খুব এই যে দরকার। মনের সাহসটা এসে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে ওষুধের চেয়েও অনেক বেশি কাজ করে। আচ্ছা, তার মানে মানে আপনাদের সাহচর্য আর সেক্ষেত্রে আমরা যেটা বিবি পোদ্দার হসপিটালে করে থাকি যে এই যে মানসিক যে সাপোর্টটা দেওয়া, যেটা পেশেন্টকে দেওয়া এবং তার বাড়ির লোককে দেওয়া, বাড়ির লোক যেন মনে করে যে সেখানে যে এনেছে সে সবচেয়ে ভালো পরিষেবাটা পাচ্ছে এবং যে পরিষেবাটা আমরা দিতে চলেছি বা দিচ্ছি সেটা সেই রোগীর জন্য একদম পারফেক্ট এবং এইটা পেলে সে কিন্তু সুস্থতার দিকে যেতে পারে। বা আর এখানে ডক্টর রয় আপনার কাছে যেটা বলবো, হাসপাতালে মেডিকেশন এরর যাতে একেবারে শূন্য হয় এর জন্য কি সুনিশ্চিত করেন? একেবারে শূন্য করা হয় তো কোথাও খুব ছোট্ট সম্ভব করে আমি নয়। জানতে তো চাইবো। যাই হোক, যত মিনিমাইজ করা যায় তার জন্যে আমাদের হসপিটালে বিশেষ প্রচেষ্টা নেওয়া আছে। তাতে আমাদের নার্সিং টিম, ফার্মেসি টিম অ্যান্ড টিম অফ ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট, তো তারা আছেন, তারা একটা ট্রেনিং দেন প্রত্যেককে। আর আমাদের একটা 5R পলিসি আছে যেটা ডিসপ্লে করা হয়। হোয়াট ইজ 5R সংক্ষেপে বলবো যে ওই রাইট ড্রাগ, রাইট টাইম, রাইট ডোজ, রাইট প্লেস অ্যান্ড রাইট ওয়ে। সো এটা দিয়ে চেষ্টা করা হয় যে যতটা মিনিমাইজ করে মেডিসিন এরারটাকে বন্ধ করা যায়। আমি এখানে একটু ডক্টর সুনি ব্যানার্জি আপনার কাছে যেটা প্রশ্ন করব, রোগীর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স তার সার্বিক রোগী পরিষেবা সুনিশ্চিত করতে আপনারা কতটা প্রযুক্তি ব্যবহার করেন, কতটাই বা পকেট সাধ্য হয় সেসব প্রযুক্তি? না, যে দুটো প্রযুক্তি খুব পকেট সাধ্য তার মধ্যে একটা হচ্ছে রুগীর শ্বাসকষ্ট হলো, তার স্যাচুরেশন কমে যাচ্ছে এবং এখন তো কোভিডের পরে প্রত্যেকেরই কাছে একটা স্যাচুরেশন প্রোব আছে। এটা তো সব থেকে সহজ প্রযুক্তি। আর একটা সহজ প্রযুক্তি হচ্ছে বুকে ব্যথা হলো, সে হয়তো 200 কিলোমিটার দূরে দাঁড়িয়ে একটা কোথাও একটা ইসিজি বা কিছু করে সেটা আমাদের কাছে জানালো। ইসিজি নর্মাল থাকলেও যে হার্টের সমস্যা থাকবে না তা নয়, কিন্তু তার সঙ্গে তার কষ্টটা যদি আমরা জানতে পারি সেটা আমাদের পক্ষে অনেকটাই লাভবান হয়। কাজে এই দুটো প্রযুক্তিকে আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারি। হসপিটালের ভেতরের প্রযুক্তির মধ্যে যেটা ডক্টর রায় বললেন যে সবটাই আমাদের চেষ্টা করবে পেপারলেস করতে, সেটা একটু স্ট্রাগল ফেস করছি আমরা সবাই, কিন্তু আমরা ওটাতে অভ্যস্ত, আমরা লেখাতে অভ্যস্ত, সব কিছু কাগজের পর কাগজে অভ্যস্ত। তো আগামী কয়েক বৎসরের মধ্যে হয়তো এটা পুরোটাই হয়ে যাবে, তাতে আমাদের অনেক সুবিধে হবে এবং তাতে কিন্তু এই যে প্রশ্নটা উনি করলেন এই এরারগুলো কম হবে।
আচ্ছা, এই যে পকেট সাধ্য যেসব প্রযুক্তি, এটাও তো খুব মাথায় রাখতে হয় নিশ্চয়ই যখন আপনারা যে কোনো প্রযুক্তি যত বেশি ব্যবহৃত হবে সেটা পকেট ফ্রেন্ডলি হয়ে যাবে, এটাই আমার মনে হয়। কাজে আমরা এখন যেখানে যারা বসে আছি যে ক্যাপাসিটিতে, আমরা সবাই কিন্তু এটার উপরই যোগ দিচ্ছি যে প্রযুক্তিটাকে নিয়ে আসতে হবে পেপারলেস এবং কন্ট্যাক্টলেস কনসালটেশন উইথ দ্য পেশেন্ট। এগুলো করলে মানে যত ইউটিলাইজ হবে তত প্রযুক্তি নিশ্চয়ই সাধ্যের মধ্যেই থাকবে। আচ্ছা, এখানে আমি সন্ধ্যা কৌশিক আপনার কাছে যেটা জানতে চাইবো, ইন হোয়াট ওয়েজ ক্যান দ্য ইন্ট্রিকেশন অফ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল হেলথ সলিউশনস ইমপ্রুভ অ্যাক্সেস টু হেলথ কেয়ার সার্ভিসেস, পার্টিকুলারলি ফর রিমোট or unserved communities, and contribute to an overall better patient experience? So we all have experienced technology during the COVID period, and the technology during COVID period, although it was not a good phase, but it has brought a transformation in the health industry on both the side, from healthcare provider side and from the patient's side as well. So this technology, before COVID, we used to think that it is expensive option, only limited to the corporate sector or a high-profile clientele. But in the longer and last 2-3 years have taught us that technology brings the cost down. I come from a affordable healthcare hospital, so technology help us to bring the cost down. It has also helped us to reach out to the rural areas, although it is taking some time to use that technology, make them familiar with that, but we are confident in a longer run we will be able to serve the remote areas people, and also take our healthcare specialists, those who are currently in major cities, but their help and their expertise will also reach to the last person in the remote area. That's the power of the technology. And thanks to the cheapest internet services, I guess this has helped us a lot to reach out to everyone in this in the entire country. Thank you so much. থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্যানেলে এত সুন্দরভাবে আলোচনা করার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।